নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে বিচার করবেন, ঘৃণা করবেন, অথবা কেউ কেউ হয়তো আমার এই একাকিত্বের দহন বুঝতে পারবেন। গল্পটা শুধু শরীরের নয়, গল্পটা মনের এক অদ্ভুত চাহিবার, যা সম্পর্কের বেড়াজাল মানে না। আমার জীবনের এই সত্য ঘটনাটি শোনার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে পাশেই থাকুন। চলুন আমার সেই নিষিদ্ধ রাতের গল্পে ফিরে যাই। আমার নাম রিয়া, বয়স ২৮ ছুঁই ছুঁই। দেখতে বেশ সুন্দরী বলা চলে, গায়ের রং ফর্সা আর শরীরটা মেদহীন হলেও বেশ ভরাট। মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও আমার বিয়ে হয় বেশ ধনী পরিবারে। আমার স্বামী রাশেদ সাহেব বয়সে আমার চেয়ে প্রায় ১৫ বছরের বড়। এটি ছিল ওনার দ্বিতীয় বিয়ে। ওনার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি ব্যবসার কাজে এবং সংসারের দেখাশোনার জন্য একজন সঙ্গীর অভাব বোধ করছিলেন, তাই পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়। রাশেদ সাহেবের আগের পক্ষের একটি ছেলে আছে, নাম আকাশ। আকাশের বয়স তখন ২১, সদ্য ভার্সিটিতে উঠেছে। বয়সের দিক থেকে আকাশ আমার চেয়ে খুব বেশি ছোট নয়, মাত্র বছর ৭-এর ছোট, কিন্তু সম্পর্কের দিক থেকে আমি ওর মা, সৎ মা। বিয়ের পর যখন এই বাড়িতে আসি, আকাশ আমাকে বেশ শ্রদ্ধার চোখেই দেখত, আমাকে মা বলে ডাকত, যদিও সেই ডাকে একটা সংকোচ ছিল। রাশেদ সাহেব মানুষ হিসাবে খারাপ নন, কিন্তু তিনি প্রচণ্ড ব্যস্ত। ব্যবসার কাজে মাসের বেশিরভাগ সময় তিনি ঢাকার বাইরে বা বিদেশে থাকেন, আর যখন বাড়িতে থাকেন তখনও ল্যাপটপ আর ফোন নিয়েই ব্যস্ত। বিয়ের প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সব ঠিক হবে, কিন্তু মাস পেরিয়ে বছর ঘুরলেও আমার প্রতি ওনার শারীরিক বা মানসিক কোনো আকর্ষণ আমি দেখিনি। উনি যেন আমাকে বিয়ে করেছিলেন শুধু ঘর সাজিয়ে রাখার জন্য। একা একটা বিশাল ডুপ্লেক্স বাড়িতে আমি আর আকাশ। আকাশ তার পড়াশোনা আর বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকত, আর আমার দিন কাটত রান্নাবান্না, ঘর গোছানো আর টিভিতে সিরিয়াল দেখে। কিন্তু রাতের বেলা যখন বিছানায় একা শুয়ে থাকতাম, তখন শরীরের ভেতর এক অদ্ভুত হাহাকার তৈরি হতো। যৌবনের এই ভরা সময়ে স্বামীর আদর থেকে বঞ্চিত হওয়া যে কোনো নারীর জন্য কতটা যন্ত্রণাদায়ক তা বলে বোঝানো যাবে না। ঘটনার সূত্রপাত এক বর্ষণ মুখর সন্ধ্যায়। রাশেদ সাহেব তখন ব্যবসায়িক কাজে সিঙ্গাপুরে, বাড়িতে আমি আর আকাশ। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, লোডশেডিং চলছে অনেকক্ষণ ধরে। পুরো বাড়িটা কেমন যেন ভৌতিক অন্ধকার। আমি ড্রয়িং রুমে মোমবাতি জ্বালিয়ে সোফায় বসেছিলাম। পরনে ছিল পাতলা জর্জেটের শাড়ি, গরমে ব্লাউজের হুকটা একটু ঢিলা করে রেখেছিলাম আরামের জন্য। হঠাৎ আকাশ ভিজে চুপচুপ হয়ে বাড়িতে ঢুকল। ফুটবল খেলতে গিয়েছিল, ফেরার পথে বৃষ্টির কবলে পড়েছে। অন্ধকারে মোমবাতির আলোয় ওকে দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ভেজা গেঞ্জিটা ওর শরীরের সাথে লেপ্টে আছে, সুঠাম দেহের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর বুকের ওঠানামা দেখে বুঝলাম ও দৌড়ে এসেছে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, বললাম, ইস আকাশ, পুরো তো ভিজে গেছিস, ঠান্ডা লেগে যাবে তো, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আকাশ আমার দিকে তাকালো। মোমবাতির আবছা আলোয় ওর চোখে আমি অন্য কিছু দেখতে পেলাম। হয়তো সেটা আমার মনের ভুল, কিন্তু মনে হলো ও আমার দিকে একটু বেশিক্ষণ তাকিয়েছিল। আমার ভেজা শাড়ির আঁচলটা অসাবধানতাবশত বুক থেকে একটু সরে গিয়েছিল। আমি বুঝতে পেরেও ওটা ঠিক করলাম না। কেন যেন মনে হলো ও দেখুক। আকাশ কাপা গলায় বলল, হ্যাঁ মা, যাচ্ছি, কারেন্ট কখন আসবে? আমি বললাম, জানি না রে, তুই যা, আমি তোয়ালে দিয়ে আসছি। আকাশ ওর ঘরে চলে গেল। আমি তোয়ালেটা নিয়ে ওর রুমের দিকে গেলাম। দরজাটা অল্প খোলা ছিল, আমি ভেতরে উকি দিলাম। আকাশ তখন ওর ভেজা গেঞ্জিটা খুলছে। ওর খালি পিঠ আর চওড়া কাঁধ দেখে আমি দরজার বাইরেই থমকে দাঁড়ালাম। নিজের অজান্তেই আমার চোখ ওর শরীরের উপর আটকে গেল। স্বামীর কাছে যা পাইনি সেই পৌরুষদীপ্ত শরীরের প্রতি আমার এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম। আমি নখ না করেই ভেতরে ঢুকলাম। আকাশ, এই নে তোয়ালে। আকাশ চমকে উঠে আমার দিকে ঘুরল। ওর পরনে শুধু ভেজা ট্রাউজার। ও একটু লজ্জিত হয়ে বলল, ওহ থ্যাঙ্কস মা, তুমি রেখে দাও, আমি নিচ্ছি। আমি তোয়ালেটা এগিয়ে দিতে গিয়ে ইচ্ছে করেই আমার হাতটা ওর ভেজা হাতে ছোঁয়ালাম। ওর হাতটা বরফের মতো ঠান্ডা, কিন্তু আমার শরীরে যেন আগুনের ছোঁয়া লাগল। আমি বললাম, তোর শরীর তো একদম ঠান্ডা হয়ে গেছে, দাঁড়া, আমি মাথাটা মুছে দিই। আকাশ একটু পিছিয়ে যেতে চাইল। না না, আমি পারব।
আমি ওর কথায় কান না দিয়ে ওর কাছে গিয়ে দাঁড়ালাম। তোয়ালে দিয়ে ওর ভেজা চুল মুছতে মুছতে আমি ওর খুব কাছে চলে গিয়েছিলাম। আমার বুকের নিঃশ্বাস ওর বুকে গিয়ে পড়ছিল। আমি অনুভব করলাম আকাশের শরীরটা শক্ত হয়ে যাচ্ছে। ও ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই শ্রদ্ধার দৃষ্টি আর নেই। সেখানে এখন এক আদিম কামনা খেলা করছে। আমি ওর চুলে হাত বোলাতে বোলাতে বললাম, আকাশ, তোর বাবা তো আজও ফোন করেনি। আমি যে এই বাড়িতে কতটা একা তুই কি বুঝিস না? আকাশ আমার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বুঝি, কিন্তু আমি কি করব? ওর এই উত্তরটা আমাকে সাহস দিল। আমি বুঝলাম ও আমার ইঙ্গিতটা ধরতে পেরেছে। আমি তোয়ালেটা ফেলে দিয়ে ওর খালি বুকে হাত রাখলাম। আমার হাত কাঁপছিল। বললাম, তুই চাইলে আমার একাকিত্ব দূর করতে পারিস। আকাশের বুকের ধুকপুকানি আমি হাতের নিচে স্পষ্ট টের পাচ্ছিলাম। ও আমার হাতটা সরিয়ে দিল না, বরং ও আমার দিকে এক পা এগিয়ে এলো। ওর তপ্ত নিঃশ্বাস আমার কপালে এসে পড়ছিল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে আমি ওর কাঁধে মাথা রাখলাম। আকাশ শুরুতে একটু দ্বিধায় ছিল। ও বলল, কিন্তু মা, এটা ঠিক হচ্ছে না। আমি ওর মুখে হাত দিয়ে ওকে থামালাম। বললাম, এই চার দেওয়ালের মাঝে কে জানবে কোনটা ঠিক আর কোনটা ভুল? আমি শুধু জানি আমার এখন তোকে দরকার। আমাকে মা বলে ডাকিস না এখন। আমার এই কথায় আকাশ যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। ও আমার কোমরে হাত দিয়ে আমাকে নিজের শরীরের সাথে শক্ত করে চেপে ধরল। ওর শরীরের উষ্ণতায় আমার শরীর গলে যাচ্ছিল। আমি ওর পিঠে নখ বসিয়ে দিলাম। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। জানালার বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় আমি দেখলাম আকাশের চোখে এক বন্য নেশা। ও আমাকে বিছানায় বসিয়ে দিল। আমার শাড়ির আঁচলটা খসে পড়ল মেঝেতে। আকাশ আমার দিকে তাকিয়ে রইল, যেন কোনো ক্ষুধার্ত বাঘ তার শিকার দেখছে। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম, এক রহস্যময় হাসি। বললাম, কি দেখছিস? আকাশ কোনো কথা বলল না। ও আমার পায়ের কাছে বসে পড়ল। ওর হাতটা ধীরে ধীরে আমার পায়ের ওপর দিয়ে ওপরে উঠতে লাগল। ওর হাতের স্পর্শে আমার শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। একটা শিহরণ আমার মেরুদণ্ড বেয়ে নিচে নেমে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই রাতে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। ছিল শুধু দীর্ঘশ্বাস, অস্ফুট গোঙানি আর শরীরের ঘ্রাণ। যে সম্পর্ক সমাজ স্বীকার করে না, সেই সম্পর্কের এক গভীর অতল গহ্বরে আমরা হারিয়ে গিয়েছিলাম। আকাশ যে আমাকে মা বলে ডাকত, সেই রাতে ও হয়ে উঠেছিল আমার প্রেমিক, আমার পুরুষ। ওর অনভিজ্ঞ কিন্তু আগ্রাসী ছোঁয়ায় আমি খুঁজে পেয়েছিলাম আমার হারিয়ে যাওয়া নারীত্ব। পরদিন সকালে ঘুম ভাঙার পর আকাশকে আমার পাশে দেখে প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমার কোনো অনুশোচনা হল না, বরং মনে হল এই সুখটুকু তো আমার পাওনা ছিল। আকাশ ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে একটু লজ্জা পেল। ও মাথা নিচু করে বলল, সরি। আমি ওর ঠোঁটে আঙুল দিয়ে বললাম, সরি কেন? যা হয়েছে সেটা আমাদের দুজনের ইচ্ছাতেই হয়েছে। এটা আমাদের সিক্রেট, কেউ জানবে না। সেই থেকে শুরু। রাশেদ সাহেব বাড়িতে না থাকলে আমাদের রাতগুলো হয়ে উঠত উৎসবের মতো। আকাশ আমাকে ব্ল্যাকমেল করেনি, আমিও ওকে জোর করিনি। এটা ছিল আমাদের দুজনের অবদমিত ইচ্ছার এক নীরব চুক্তি। দিনের বেলা আমরা ছিলাম মা আর ছেলে, কিন্তু রাতের অন্ধকারে আমরা ছিলাম একে অপরের পরিপূরক। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। আকাশ কলেজ থেকে ফিরে সোজা রান্নাঘরে চলে এলো। কাজের মেয়েটা তখন বাজারে গেছে। আকাশ আমার পেছনে এসে দাঁড়ালো। আমি অনুভব করলাম ওর উপস্থিতি। ও হুট করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ওর চিবুকটা আমার কাঁধে ঘষতে ঘষতে বলল, আজ রাতে আমি তোমার ঘরে আসব। আমি হেসে বললাম, পাগল ছেলে, এখন ছাড়, কেউ দেখে ফেলবে। আকাশ আমার কানের লতিতে আলতো করে কামড় দিয়ে বলল, দেখুক, আমি আর কাউকে পরোয়া করি না। ওর এই পাগলামি আমাকে আরও বেশি আসক্ত করে তুলত। আমি বুঝতে পারছিলাম আমি ভুল করছি, কিন্তু এই ভুলটা এত মধুর ছিল যে আমি এর থেকে বের হতে চাইছিলাম না। রাশেদ সাহেবের প্রতি আমার আর কোনো অভিযোগ ছিল না, কারণ আমি আমার সুখ খুঁজে নিয়েছিলাম তারই ছেলের মাঝে। তবে সব গল্পেরই একটা শেষ থাকে বা মোড় থাকে। আমাদের এই সম্পর্কের কথা কি গোপন থাকবে, নাকি একদিন সব জানাজানি হয়ে যাবে? সেই আশঙ্কায় আমার বুক কাঁপে। তবুও আমি আকাশের উষ্ণতা থেকে নিজেকে দূরে রাখতে পারি না। আজ এ পর্যন্তই। বন্ধুরা, আমার এই জীবনের গল্পটি আপনাদের কেমন লাগলো? আমি জানি অনেকেই আমাকে ছি ছি করবেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতির শিকার না হলে কেউ নিজের সম্মান ধুলোয় মেশাতে চায় না।